খোলা পাতা এবং অর্পিতার আরো একটা এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা আমরা একা সময় কাটাতে ভালোবাসি, নিজের মধ্যে থাকতে ভালোবাসি, একা ঘুরতে যেতে ভালোবাসি। আবার অনেকের মধ্যে থেকেও আমরা এমন অনেকেই রয়েছি যারা একাকিত্বে ভুগি। একা থাকা আর একাকিত্ব পার্থক্য কোথায়? সত্যি কি একাকিত্ব অসুখ? আর যদি অসুখ হয় সেখান থেকে বেরিয়ে আসার উপায় বা কি? একাকিত্ব বিভিন্ন সময় মানুষের মধ্যে তৈরি হয়, বিশেষত জীবনে যখন কোনো রকম চেঞ্জেস আসে, লাইফ ইভেন্টসে কোনো ঘটনা, সেটা দুর্ঘটনা নয়, নতুন যে কোনো ঘটনা, তখন একাকিত্ব আসতে পারে। তখন একাকিত্ব আসে। তাহলে কি অ্যাটেনশন সিকার যারা, তারাও কি কোথাও গিয়ে এই একাকিত্বে ভোগেন বলেই? একাকিত্ব বোধেও এই ছোট, তারপরে যারা অ্যাডোলেসেন্ট, তাদের একাকিত্ব বোধের বিষয়টা হলো তার চারপাশে অনেক বন্ধু, সোশ্যাল মিডিয়া, আলোচনা, বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, তাও কোথাও গিয়েও তাদের এখনো মনে হয় যে আমার যে বোধ সেটা কেউ বুঝছে না। সেটার সঙ্গে কারোর সাথে কানেক্টই করতে পারছি না। ইয়াং জেনারেশন, তাদের কাছে তো এত কিছু রয়েছে, সোশ্যাল মিডিয়ার সাথে তারা হয়তো এতটা কানেক্ট থাকছে, কিন্তু সবটাই হয়তো সুপারফিশিয়াল। জানার প্রচুর উপায় আছে, লাইব্রেরি অবধি যেতে হয় না, বই আছে, কোয়েশ্চেন করলেই উত্তর দিয়ে দেওয়ার অ্যাপ আছে, কিন্তু শুনবে কে তাদের কথা? কোয়ালিটি টাইম, এটাও মনে হয় খুব একটা সাজানো কথা, মানে যেটা অন্তত আমরা আমাদের ছোটবেলায় দেখতাম, বাড়িতে আসার পর জিজ্ঞাসা করা হতো সারাদিন কি করলি। ওইটুকু সময় কোথাও গিয়ে আমার বাইরে জগৎটাকে আমি আমার বাড়ির যারা আপনজন তাদের সাথে কানেক্ট করতে পারছি, মানে এটাও মনে হয় খুব দরকার এখনকার দিনে। একটা জিনিস মনে রাখতে হবে, চিন্তা কিন্তু মাথায় যা খুশি আসতে পারে। আমি জীবনে যে কোনো পরিস্থিতিতে যে কোনো রকম একটা অনুভূতি আমার জীবনে তৈরি হতে পারে, সেই জিনিসটাকে আমি যদি জাজ করতে বসি, সব থেকে বেশি প্রবলেম তৈরি করে সেটা। তো এটাও তো একটা কোথাও গিয়ে আমরা একটা মানে আমাদের সমাজ ব্যবস্থার শিকার, একটা র্যাট রেসের মধ্যে না চাইলেও থাকতে হচ্ছে। পারিপার্শ্বিক অনেকগুলো বিষয় তো এটার সাথে রিলেট। আমার ভালো থাকার একটা রাইট আছে, মেন্টাল কিন্তু একটা রাইট, মেন্টাল চয়েস। আজকের পডকাস্টে আমার গেস্ট সাইকোথেরাপিস্ট ঝিলাম বন্দ্যোপাধ্যায়। কেমন আছেন ম্যাম? ভালো আছি। থ্যাংক ইউ, ওয়েলকাম আসার জন্য। এবং যেটা শুরুতেই বললাম, মেন্টাল হেলথ সত্যি এখন ভালো থাকাটা খুব দরকার, কারণ এত কিছু আমাদের চারপাশে ঘটে যাচ্ছে, কোথাও গিয়ে নিজেরা নিজেকে কতটা সময় দিতে পারছি বা ভালো আছি কিনা, এটা দিনের শেষে মনে হয় একটা বড় প্রশ্ন। বহু মানুষের এই প্রশ্ন। একদমই। শুরুটা যেটা দিয়ে করতে চাইবো, একাকিত্ব সত্যি কি অসুখ? একাকিত্ব একটা বোধ মানুষের, সে কিভাবে তার বোধটা তৈরি হচ্ছে বা সেই বোধটা থেকে সে কি রিয়াক্ট করছে সেটার উপর নির্ভর করে যে এটা অসুখ হচ্ছে নাকি এটাকে নিয়ে সে তার দিন যাপন করতে পারছে। একাকিত্ব এই শব্দটাকেই আমরা অসুখ বলতে পারি না। আচ্ছা। কিন্তু আমি নিজের এই একাকিত্বের দরুন খুব খারাপ আছি এটা যদি আমার মনে হয়, একাকিত্ব আমার ভালো লাগছে না যদি আমার মনে হয়, বা কোনো মতেই আমি একাকিত্বকে এত ভালোবেসে ফেলেছি যে আমি আর সামাজিক কোনো আচরণের মধ্যে যেতে পারছি না, পার্টিসিপেট করতে পারছি না, এটা যদি হয়, তখন কিন্তু আমরা একাকিত্ব থেকে বিভিন্ন অসুখের দিকে যাচ্ছি, বা কোনো বড় অসুখ থেকে রিকভার করার পরেও কিন্তু এই একাকিত্ব বোধ আমাদের তৈরি হতে পারে। আচ্ছা, তাহলে এই যে একা থাকা, মানে অনেকেই আছেন একা থাকতে ভালোবাসে, নিজের সাথে সময় কাটাতে বেশি ভালোবাসে, এবং এখন তো খুব মানে সোলো ট্রিপ আমরা দেখে থাকি। তো এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? একা থাকছে যখন, সেটাকে ভালো লাগছে, তার মানে সেখান থেকেও কি সে এই একাকিত্বর ফেজে যেতে পারে? এই জন্যই জিজ্ঞাসা করব, যেটা বললেন যে একা থাকাটা বা এই একাকিত্বটাকে যদি বেশি পছন্দ বা ভালোবেসে ফেলি, তাহলে হয়তো আমি অনেক বেশি সোশ্যাল হতে পারছি না। সামাজিকতা নিয়েই তো বড় হওয়া, মানুষ সামাজিকতার মধ্যেই বেড়ে ওঠে এবং সামাজিক দায় দায়িত্ব জীবনের একটা ওতপ্রোত পার্ট। নিজের জন্য সময় দেওয়া, নিজেকে নিয়ে খুশি থাকা, নিজের খুশিটাকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া, যেরকম সোলো ট্রিপের ঘটনা হলো, এই বিষয়টাকে আমরা অসুস্থতা বলতে পারি না, এটা তার ভালো থাকার একটা পথ সে বেছে নিয়েছে। কিন্তু এই ভালো থাকার পথ বেছে নেওয়াটা যদি তার
দৈনন্দিন জীবনে খুব সমস্যা তৈরি করে, তার পরিবার, তার চারপাশ, এবং সে যদি তার সমস্ত দায়িত্বকে অগ্রাহ্য করে এই একাকিত্বের মধ্যেই রয়ে যেতে চায়, তাহলে কিন্তু তার মানসিক স্বাস্থ্যের অবনতি হবে ওই টানাপোড়েনগুলোর জন্য। আচ্ছা। কারণ একটা টানাপোড়েন তৈরি হবে, আমি সবসময় একা থাকছি, আমার চারপাশে কোনো মানুষকে আমি কেন অ্যালাউ করছি না? সেটা কি শুধু ভালো থাকার জন্য, নাকি সেই চিন্তার পেছনে অবিশ্বাস কাজ করছে, ভয় কাজ করছে, ঘৃণা কাজ করছে, কোনো রকম চিন্তাধারার মধ্যে ডেভিয়েশনস, যেগুলো ক্রমশ ক্রমশ বিভিন্ন রোগের দিকে যায়, সেইগুলো কাজ করছে কিনা, এগুলোই জানার বিষয়। কিন্তু একা থাকতে কোনো মানুষ চাইতেই পারেন, সেটা তার চয়েস। সেই চয়েসটা যদি কারোর ক্ষতি না করে, তার ক্ষতি না করে, তার কাজের, তার দায় দায়িত্বের মধ্যে যদি কোনো সময়ই সেটা এসে না পড়ে, তাহলে তো তিনি খুব সুখী মানুষ, তিনি যাকে নিজেকে ভালো রাখতে শিখেছেন। একাকিত্ব বিভিন্ন সময় মানুষের মধ্যে তৈরি হয়, বিশেষত জীবনে যখন কোনো রকম চেঞ্জেস আসে, লাইফ ইভেন্টস, যে কোনো ঘটনা, সেটা দুর্ঘটনা না, নতুন যে কোনো ঘটনা, তখন একাকিত্ব আসতে পারে। তখন একাকিত্ব আসে মানুষের জীবনে। আচ্ছা। কারণ মানুষ সেই সময় নিজেকে ভীষণ আমায় কেউ বুঝছে না, এই বোধটা থেকে মনের ভেতর থেকে একাকী হয়ে পড়ে, আনন্দ যাপন করতে পারে না। কিন্তু তখন এই একাকিত্ব বোধটা, আমার চারপাশের মানুষরা কেউ আমার পরিস্থিতিটার মধ্যে দাঁড়িয়ে নেই, আমি ভীষণ একা, এই জায়গাটা থেকে তিনি নিজেকে সরিয়ে ফেলতে চান, অনেক সময় গুটিয়ে ফেলতে চান সামাজিক সিচুয়েশন থেকে। এই জায়গাগুলো কিন্তু বিভিন্নভাবে মানসিক স্বাস্থ্যকে খারাপ করে দেয়। তখন কিন্তু এই একাকিত্ব বোধকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তখন কিন্তু এই একাকিত্ব বোধকে কাটিয়ে ওঠার রাস্তা আমাদেরই খুঁজে বের করতে হবে, কারো সাহায্য নিয়ে হোক, নিজের চেষ্টায় হোক, আলোচনার মাধ্যমে হোক। সেই একাকিত্ব কিন্তু আমাদের অসুস্থতার দিকে নিয়ে যেতে পারে, এই সচেতনতা তৈরি করতে হবে। আচ্ছা। বিভিন্ন জার্নালে এবং রিসার্চে যেরকম উঠে আসছে যে আগামী কয়েক বছরের মধ্যে এই লোনলিনেস একটা প্যান্ডেমিকের আকার নেবে। সত্যিই কি তাই? মানে এতটা চিন্তার বিষয়, এতটা অ্যালার্মিং? দেখুন, একাকিত্ব এই শব্দটার সঙ্গে বহু শব্দ জড়িত, যে শব্দগুলো আমাদের বড় হওয়ার জন্য, আমাদের ভালোভাবে দিন যাপনের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আমি কতটা নিজেকে আমার চারপাশের যে সমাজ, তার সাথে কানেক্টেড মনে করি, সোশ্যাল কানেক্টেডনেস। আমরা যদি বয়ঃক্রম অনুযায়ী যাই, একাকিত্বের বোধ, ছোট শিশু স্কুলে যাচ্ছে, সেই স্কুলে একটা ক্লাসে 100টা বাচ্চা পড়ছে, তার মধ্যেও তার মনে হচ্ছে কেউই আমার বন্ধু না। বাচ্চাদের মধ্যেও এটা আসতে পারে। হ্যাঁ, এবং তখন সে নিজেকে, এই যে আমার মতো কেউ না, আমি ভীষণ একাকী, তখন সে হয়তো অন্য একটি বাচ্চাকে পাওয়ারফুল আমি এটা দেখাতে যাওয়ার জন্য তাকে কন্ট্রোল করতে চাইছে। সে খারাপ কথা বলে দিচ্ছে টিচারকে, প্রেয়ার লাইনে দাঁড়িয়ে সে কথা বলছে, সে জানে, সে রুল ব্রেক করতে শুরু করছে। মানে অ্যাটেনশনটা তার উপর আসুক। এর পেছনেও একটা একাকিত্ব বোধ কাজ করতে থাকে। সবার আচরণ কিন্তু একরকম হয় না একাকিত্ব বোধ থেকে। বয়সক্রমে ওই জন্যই এলাম। তাহলে কি অ্যাটেনশন সিকার যারা, তারাও কি কোথাও গিয়ে এই একাকিত্বে ভোগেন বলেই? এই শব্দগুলো খুব ট্যাবু করে দেওয়ার মতো। অ্যাটেনশন সিকার, আমাকে অ্যাটেনশন সিক করতে হবে কেন? আমার এর পেছনে কি চিন্তা কাজ করছে? আমি প্রায়োরিটি পেতে চাই, এ তো জন্ম থেকে সবাই আমরা কেঁদে প্রমাণ করেছি, আমরা প্রায়োরিটিই পেতে চাই। কিন্তু সামাজিক ওয়েগুলোকে না অ্যাকসেপ্ট করে আমি এমন বিভিন্ন ওয়ে চুজ করতে বসলাম কেন, যেখানে অন্য লোকের বিড়ম্বনা তৈরি হতে পারে। এক্স্যাক্টলি। সেরকম একাকিত্ব বোধেও এই ছোট, তারপরে যারা অ্যাডোলেসেন্ট, তাদের একাকিত্ব বোধের বিষয়টা হলো তার চারপাশে অনেক বন্ধু, সোশ্যাল মিডিয়া, আলোচনা, বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, তাও কোথাও গিয়েও তাদের এখনো মনে হয় যে আমার যে বোধ, সেটা কেউ বুঝছে না, সেটার সঙ্গে কারোর সাথে কানেক্টই করতে পারছে না। এর একটা মস্ত বড় যদি কারণ বলা যেতে পারে, সেটা হলো গণ্ডিটা ভীষণ ছোট। আসলে আমরা বলছি সারা পৃথিবী খুলে গেছে সোশ্যাল মিডিয়ার দরুন আমাদের কাছে, কিন্তু এই যে টু ওয়ে কমিউনিকেশন, এই যে আমরা বসে কথা বলছি, এখানে কি শুধু কথা বলছি? আমাদের বাচন ভঙ্গি হোক, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ হোক, সবকিছু দিয়ে আমরা কমিউনিকেট করছি। এটা সোশ্যাল মিডিয়ায় সম্ভব। অনেক বেশি সুপারফিশিয়াল। এবং
আমাকে খানিকটা নিজের আবেগ অনুভূতিকে কন্ট্রোল করতে হচ্ছে। যখন আমরা ফেস টু ফেস কানেক্ট করছি একটা মানুষের সঙ্গে, তার ভালো লাগা মন্দ লাগা গুলোও আমার মাথায় রাখতে হচ্ছে। এটা সোশ্যাল মিডিয়ায় রাখতে হয়। আমার ইচ্ছে করে আমি ফোনটা বন্ধ করে দিলাম। এই যে কমিউনিকেশন, ওয়ান ওয়ে কমিউনিকেশনে যখন অভ্যস্ত হচ্ছে, তখনই একাকিত্ব বোধ বাড়ছে। মিডিল এজ দায়িত্বশীল মানুষ, তারা সম্পর্কের বিভিন্ন সমীকরণের জায়গাগুলোতে যে এক্সপেকটেশন সেটা মিনিমাইজ না করতে পেরে একাকিত্ব বাড়ছে। অনেকে মনে করেন চারপাশে অনেক মানুষ থাকলেই বুঝি আমার একাকিত্ব বোধ থাকবে না। বয়স্ক মানুষদের এটা অনেক সময় বলতে শোনা যায়, বাড়িতে তো কেউ থাকে না, তাই আমি খুব একাকী বোধ করি। আবার অনেকে একা থেকেও খুব ভালো থাকেন, বয়স্ক হ্যাঁ, মানুষদের মধ্যে ভীষণ। বলছি। কারণ তিনি ওই একা থাকাটার দরুন আমাকে নিজেকে ভালো রাখতে হবে, এই জায়গাটা বহুদিন আগে থেকেই এটাই বুঝেছি। ফোকাস করেছেন এবং তার জন্য কিছু প্ল্যান করেছেন, সেগুলো এক্সিকিউট করেন। অসহায় আমি এটা বোধ করেন না, তার কারণ এটা আমি করবো না, এটা তারই সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত মানুষকে অনেকদিন আগে থেকেই এখন নিতে পারতে হবে। এই আর কি। এখনের দুনিয়াতে প্রচুর মানুষ আমরা পাবো না, জয়েন্ট ফ্যামিলি সেটা প্রায় নেই, সকলেই সিঙ্গেল চাইল্ড, একটা দুটো ভাই বোন। তো সেখানে কানেক্টেড হওয়ার, মন বোঝার, পরিস্থিতি বোঝার মানুষ সর্বক্ষেত্রে পাবো না। তাই এই একাকী জীবন যাপনের মধ্যে আনন্দ খোঁজা কিন্তু প্রয়োজনীয় কাজ এখনকার দিনে, কিন্তু সেটা যাতে অসুস্থতার পর্যায়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একদমই। আপনি ছোট বাচ্চাদের কথা বলছিলেন। এই বাচ্চাদের মধ্যে যে একাকিত্ব আসা, সেখানে কি বাড়ির পরিবেশ একটা বড় অংশে দায়ী থাকে? আমি যদি উদাহরণ দিয়ে বলি আমার কাজের ক্ষেত্রে, হ্যাঁ, মানে একটু শুনবো, মানে কি ধরনের সমস্যা নিয়ে তারা আসে? দীর্ঘ প্র্যাকটিস জীবন বলতে পারেন কাজের জায়গায়, সেখানে বহু সময় উদ্গ্রীব বাবা মায়েরা আসেন। তখন তাদেরকে স্কুল বলে আপনার ছেলে বা মেয়েটির সমস্যা আছে। এরকম একটি শিশু সন্তান, এবং সবসময় একটা রোগের নাম জানার একটা প্রবল ইচ্ছে থাকে, মানে কি নিশ্চয়ই হয়েছে? কিছু একটা রোগ আছে। আচরণকে সবসময় রোগ দিয়ে নির্ণয় করতে চাওয়া হয়, এটা একটা প্রবণতা। আচ্ছা। এই যে শিশুর স্বাভাবিক বোধে একাকিত্ব তৈরি হতে পারে, শিশুর স্বাভাবিক বোধে আমার ভালো লাগছে না, আমি বোর হয়ে যাচ্ছি, আমি বিরক্ত হচ্ছি, এগুলো যে কোনোটাই অসুস্থ চিন্তা নয়, অসুস্থ অনুভূতি নয়। এই জায়গাটা থেকে আমরা ক্রমশ সরে যাচ্ছি, কারণ আমরাই ভীষণ পেশেন্সলেস হয়ে পড়ছি, আমাদের নিজেদেরই ধৈর্য খুব কম। এরকমটা সকল বড়দের মধ্যেই দেখা যাচ্ছে। তাদেরও এই একাকিত্ব বোধের জায়গাটাকে তারা যারা ঠিক করে ম্যানেজ করতে পারেন না, তাদের ক্ষেত্রে এইগুলো বেড়ে যায়। ছোট শিশুর ঘটনা যেটা বলছিলাম, সেখানে এই শিশুটি খুব একটি পরিমার্জিত মা বাবার সন্তান, কিন্তু সে স্কুলে গিয়ে তার এই পরিমার্জিত বাবা মার থেকে শেখা আচরণের কোনোটিই সে করছে না। আচ্ছা। স্কুল তার ডায়েরিতে যদি দেখা যায়, মানে ক্রিমিনাল শব্দটা হয়তো ব্যবহার করেনি, কিন্তু বাকি সমস্ত রকম যত রকম ভাবে তাকে খারাপ সে কাজ করে যেটা বোঝানো যায়, সেগুলো তাকে লিখে দিয়েছে। সে কিন্তু আচ্ছা। পড়তে পারে যে আমার সম্বন্ধে কি লেখা হচ্ছে, কিন্তু মানে যদি এটাও তো কোথাও তার মানে মনকে এফেক্ট করছে। এবং কিন্তু এটাই মজার বিষয়, এটাই সব থেকে দুঃখের বিষয় যে সে হয়তো যেদিন যেদিন সে খারাপ আচরণ করেছে সেদিন এক পাতা ডায়েরি লেখা, কিন্তু যেদিন সে ভালো আচরণ সেদিন করলো কিছু একটা লেখা লাইনও নেই। লেখালো, তাহলে তার কোন আচরণটা রিপিট হবে আমরা আশা করছি। এক্ষেত্রে আমাদের সকলের দায়িত্ব, স্কুলের দায়িত্ব, বাবা মায়ের দায়িত্ব, যে এই জায়গাগুলোকে কিন্তু আমাদের প্রমোট করতে হবে। যে আমরা যদি একটি শিশুকে তার খারাপ আচরণ নিয়ে ফিডব্যাক দিই, পানিশমেন্ট দিই, সো কল্ড কর্পোরাল পানিশমেন্ট নয়, টাইম আউট, এখন শিখেছে স্কুলে এগুলোই করে, আলাদা জায়গায় বসিয়ে রাখছে, তাকে ক্লাস অ্যাটেন্ড করতে দিচ্ছে না, কিন্তু তার ভালো দিকের একটা লাইনও পেনে ওখানে লেখা থাকছে না, সেখানে কোনোদিন গ্রিন কালি ব্যবহার হচ্ছে না, তার পছন্দের রং ব্যবহার হচ্ছে না, কিন্তু খারাপ কাজটা লাল কালি দিয়ে লিখে দেওয়া হচ্ছে। এই জায়গাগুলো থেকে এই শিশুটি কত একাকিত্ব বোধের মধ্যে চলে যাচ্ছে, এবং তার একাকিত্ব মেটানোর পথ কি ভাবছে সে, আমি কোনো একটা জিনিস কিনলে আমার এই কষ্টটা চলে যাবে, তাই সে বায়নাদার হয়ে উঠছে, তাই সে রোজ ডিম্যান্ড করছে আমি নতুন জিনিস চাই। বাবা মা বলছেন যে ও রাস্তায় শুয়ে পড়ছে, তাই ওকে আমাদের কিনে দিতে হলো, ও ভীষণ অসুস্থ, মানে ওখানেও ওকে একটা ট্যাবু দিয়ে দেওয়া তো হচ্ছে। এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গাতে এই যে ওর যে একাকিত্ব বোধ, ওর মতো কেউ নয়,
এবং সব থেকে কষ্টের কথা, যখনই এই বাচ্চাটির বাবা মা হোক, এরকম বহু বাচ্চার বাবা মাকে যখন আমরা জিজ্ঞেস করি আপনার ওর সাথে কি খেলে, এই পড়াই, লেখাই, চান করাই, ঘুম পাড়াই, টাইম মেনটেন করাই। যখন আমরা ছুটির কোনো একটা দিন উইকেন্ডে কোথাও যাই, ওর সাথে ব্যাডমিন্টন খেলা হয় কি ক্রিকেট খেলা হয়, বাট আমি রোজের বেসিসে তার তো বাড়িতে আর কেউ খেলার নেই, এবং আর আমরা যে কিছু খেলতে হবে এই জায়গাটাও নেই। অতএব সবটাই তার রুটিন। ওই কোয়ালিটি টাইম এটাও মনে হয় খুব একটা সাজানো কথা। মানে যেটা অন্তত আমরা আমাদের ছোটবেলায় দেখতাম, কিছুই না, বাড়িতে আসার পর জিজ্ঞাসা করা হতো সারাদিন কি করলি? মানে ওইটুকু সময় কোথাও গিয়ে আমার বাইরের জগৎটাকে আমি আমার বাড়ির যারা আপনজন তাদের সাথে কানেক্ট করতে পারছি। মানে এটাও মনে হয় খুব দরকার এখনকার দিনে। খুব, এবং সেখানে ফিডব্যাক যে কিভাবে দেওয়া হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন নিজেদের বিভিন্ন প্রেজুডিস থেকে বিভিন্ন কথা বলি একটা ছোট শিশুর সামনে, অমুক জাতির লোকেরা খারাপ, যারা আমাদের ভাষায় কথা বলে না, অন্য ভাষাভাষীর লোক ঠিক নয়, তাদের কালচার আমাদের কালচার মেনে নেই, বড় বড় শব্দগুলো বোঝার মতো বোধই তৈরি হয়নি তার। অতএব এই বিভিন্ন মানুষের মধ্যে তার যাকে মনে হয় যে এই ব্যক্তিটি বেশ, আমি এরম হতে চাই, তখন সে তার সমস্ত পজিটিভ নেগেটিভ সব কিছুকে অনুকরণ করার চেষ্টা করে, এবং বাবা মায়ের কাছে তখন সে কি হয়ে ওঠে যে সে একদম রেবেল। এই জায়গাগুলো সবটাই একটা বোধ, সেই বোধটা মোস্টলি একাকিত্ব বোধ। কোথাও আমি ইউনিক, আমি একা, আমি সবার থেকে আলাদা, বা আমি কোথাও আমার মতো নই, যেরকম আমি চাইছি হতে পারছি না। এই প্রত্যেকটা বোধকেই বোধহয় এক কথায় একাকিত্ব বোধ বলা যায়। এবং ছোটদের ক্ষেত্রে প্রকাশের ভাষাটা তো থাকে না, তাদের এত ওয়ে থাকে না যে সে চাইলে একা একা দুদণ্ড এখান ওখান থেকে ঘুরে এলো ঘুরে নিজের আসতে মন পারবে। ভালো করার জন্য, তারা আরো কনফাইন। অথচ তাদের আরো অনেক আচরণগত সমস্যা দেখা যায়, যেগুলোকে মানসিক রোগ আছে কিনা নির্ণয়ের পর্যায়ে অব্দিও বহু ক্ষেত্রে চলে যাচ্ছে। তার আগে কিন্তু আমাদের অনেক কিছু করার রয়েছে এগুলো নিয়ে। এই ছোট ছোট সচেতনতা আজ যেরকম আমরা করছি। একদমই। আমি এই একাকিত্ব মানে এটা পুরুষ বা মহিলা মানে কাদের মধ্যে বেশি দেখছেন? এটার মধ্যে এরকম ভাবে স্পেসিফাই করা যায় না। সবাই রয়েছে। হেল্প সিকিং বিহেভিয়ার, আপনি যদি যে জায়গাটায় এলেন জেন্ডার রোলে আমি হেল্প সিক করব, এই জায়গাটায় এখনো সমাজ পুরুষকে শেখাচ্ছে তুমি পাথর, তুমি হেল্প সিক করতেই পারো না। তাই বেশিরভাগ সময় তারা প্রাইমারি অবস্থাতেই হেল্প সিকটা করতে পারছেন না, কারণ তাদের ইমোশনাল এক্সপ্রেশনস করাটাকে দেখানো হয় তুমি পাওয়ারলেস, তোমার জেন্ডার রোলের সাথে মিলল না। সে কারণে বহু মানুষ এখনো এগোতে পারছেন না নিজের এই পরিস্থিতিগুলো, বহু পুরুষ মানুষ বলতে পারছেন না যিনি নিজেকে পুরুষ মনে করেন। আর বহু নারী সেক্ষেত্রে অনেক সহজে সেটা বলে ফেলতে পারেন, কারণ সে চাইলে হেল্প সিক করতে পারে, এটা এখনো সমাজ মেনে নেয়। এই জায়গা থেকে যদি বলেন তাহলে একাকিত্ব বোধ নিয়ে কথা বলতে আসা মানুষের সংখ্যা হয়তো মহিলা বেশি, কিন্তু অসুখের ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউশনটা একবারেই তা নয়। একাকিত্ব দরুন যে সমস্ত অসুখ হয় সেখানে কিন্তু ইকুয়াল রিপ্রেজেন্টেশন, কারণ যখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বিষয়টা তখন কিন্তু, কারণ আমাদের একাকিত্ব থেকে সব থেকে কাছাকাছি তৈরি হওয়া রোগই হলো ডিপ্রেশন। হ্যাঁ, এটা মানে বিভিন্ন রকম অসুখের কথা বলছেন, সেটাও একটু জানবো যে কি ধরনের অসুখ হতে পারে এই একাকিত্ব থেকে? প্রচুর ধরনের অসুখ হতে পারে, অ্যাংজাইটি গ্রুপের বিভিন্ন ডিসঅর্ডার হতে পারে, ডিপ্রেশন প্রথমেই বললাম যে এটাই সব থেকে কাছাকাছি অসুখ যেটা একাকিত্ব থেকে মানুষের মধ্যে তৈরি হয়। তো সেটা প্রিভ্যালেন্স হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে জেন্ডার রিপ্রেজেন্টেশন ইকুয়াল, মানে মোটামুটি এক। তো সেই জন্য নারী পুরুষের কোনো একটা বিভেদ নেই, তবে ইনিশিয়েশনে কথা বলতে আসার জায়গায় আমি ভীষণ একাকিত্বে ভুগছি এই কথা বলার ক্ষেত্রে ম্যাল অ্যাডাপটিভ কোপিং ছেলেদের মধ্যে অনেক বেড়ে যায়। মানে ছেলেদের এবং মেয়েদের কোপিং মেকানিজমটা আলাদা। ছেলেদের ক্ষেত্রে ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার মানে তার এই একাকিত্ব থেকে তিনি অ্যাডিকশন, বিভিন্ন ধরনের নেশার অসুখে পড়ে যেতে পারেন, অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারেন, অনেক ক্ষেত্রে পুরো একটা অ্যাঙ্গার কন্ট্রোল হতে পারে। মেয়েদের ক্ষেত্রে সেক্ষেত্রে
অনেক সময়ই তার একটা কোথাও গিয়ে ছেলে মেয়ে নির্বিশেষে রাদার সুইসাইডাল টেন্ডেন্সিস ডেভেলপ করছে। এগুলো সবই হতে পারে, এগুলো নিয়ে খুব সচেতনতা না তৈরি করলেও আমার যেটাকে প্রিভেন্ট করা দরকার, কারণ আমার ভালো থাকার একটা রাইট আছে। মেন্টাল কিন্তু একটা রাইট, মেন্টাল চয়েস নয়। আমাকে রাইটফুলি ভালো থাকতে হবে। ভালো থাকার দরুন আমার এই একাকিত্ব বোধ যদি আমাকে খারাপ আছি এই দিকে টেনে নিয়ে যায়, তাহলে সেটা থেকে বাইরে বেরোনো শিখতে হবে, সেটাকে জয় করতে হবে। একদমই। এবং মানে এই যে কাটিয়ে ওঠার উপায়, মানে এটাতে আসবো তার আগে একদম বাচ্চাদের কথা বললেন। মহিলা পুরুষ নির্বিশেষে সবার মধ্যে হচ্ছে ইয়াং জেনারেশন, তাদের কাছে তো এত কিছু রয়েছে। আপনি একবার বলেছেন যে সোশ্যাল মিডিয়ার সাথে তারা হয়তো এতটা কানেক্ট থাকছে, কিন্তু সবটাই হয়তো সুপারফিশিয়াল। তাদের মধ্যে মানে কতটা দেখছেন যে এই লোনলিনেস? প্রচুর শব্দ আছে, জানার প্রচুর উপায় আছে। লাইব্রেরি অব্দি যেতে হয় না, বই আছে, কোয়েশ্চেন করলেই উত্তর দিয়ে দেওয়ার অ্যাপ আছে, কিন্তু শুনবে কে তাদের কথা? এই এত ইনফরমেশনের মধ্যে সেটাকে প্রসেস করে নিজের মতো করে সে কি দাঁড় করালো তার সম্যক জ্ঞানটা, এটা সে বলবে কোথায়? কোনো মানুষ শোনার জন্য কি রেডি? এই যে এক্ষুনি আমরা যে কথাটা বলছিলাম, ছোট ছোট ঘটনা, প্রতিদিনের খেলাধুলো, গল্পের কথা, বাচ্চা বাড়িতে এসে শেয়ার করা, সেই জায়গাগুলো নিয়মের মতো কি, রুটিনের মতো কি হয়? সেটা হয় না। সেটা তাকে অ্যালাউ করতে হয় যে তুমি তোমার ফাঁকা টাইমে বক বক করতে পারো। সবসময় শোনার জন্য মানুষই নেই বাড়িতে। তো এটাও তো একটা কোথাও গিয়ে আমরা একটা মানে আমাদের সমাজ ব্যবস্থার শিকার, মানে আমাদের একটা র্যাট রেসের মধ্যে না চাইলেও থাকতে হচ্ছে। এতটা প্রেশার সবকিছুর ওপর থাকছে, মানে পারিপার্শ্বিক অনেকগুলো বিষয় তো এটার সাথে রিলেট। এই জন্যই তো কি আমি চাই জীবনে, অ্যাকচুয়ালি কিরকম ভাবে আজ থেকে 5 বছর পর আমি আমার সন্তানকে দেখতে চাই। ক্লাস 1-এ পড়ে, 5-এ উঠবে, এই বিষয়টা নয়। তার ভালো থাকার, সে যে ভালো আছে এটা আমি কিভাবে দেখবো, এটা কিন্তু বাবা মা হওয়ার আগে সিদ্ধান্ত করা দরকার। এবং আমি যদি বাবা মা হচ্ছি, তাহলে আমার নিজের মোবাইল স্ক্রল টাইম, আমার নিজের আনন্দ যাপনের যে সেগুলো থেকে খানিকটা সময় আমাকে দিতে হবে কিছু তাদের মতে আনপ্রোডাক্টিভ কাজ। কারণ বাচ্চার সাথে বকবক করার মধ্যে তো সেরকম কিছু প্রোডাক্টিভ কিছু না, একটা আনন্দ থাকতে পারে। সেটার জন্য যে আমি আমার ইচ্ছে অনুযায়ী যতটুকু সময় দিলাম এরকম নয়, সেখানে সেও একটি ব্যক্তি, শিশুটি, তার কতটা মতন করে দাবি তাকে হবে, সময় দিতে হবে। সেই দাবি পূরণ করতে আমাকে পারার জন্য রেডি হতে হবে। এই জায়গাগুলো সবই চলে আসে। এবং এই যে অ্যাডোলেসেন্ট যাদের কথা আমরা বলছি, সেই বাচ্চারা এখন কোন বয়সে কোন ইনফরমেশন পাওয়া উচিত, এরকম বহু তর্ক বিতর্ক চলে। তারা তাদের মতো করে সকল ইনফরমেশন নিজেদের কাছে নিয়ে ফেলতে পারেন। এবং সেই ইনফরমেশনসগুলো জেন্ডার রিলেটেড হতে পারে, তার জেন্ডার আইডেন্টিটি ওরিয়েন্টেড হতে পারে। আমরা যখন স্কুলে যাই, বিভিন্ন স্কুলে প্রোগ্রাম করতে যাই, সেখানে যখন বাচ্চাদের কাছ থেকে আমরা চিটে চাই যে তোমরা মেন্টাল রিলেটেড কি জানতে চাও, প্রচুর মানে এই বাইনারি নন বাইনারি যে কনসেপ্ট জেন্ডারের, সেই জায়গাগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন্স আছে এখন। এবং এই জায়গাগুলো থেকে যখনই একটা আমার মানে ক্রাইসিস হয়। আমি একটু ইন্টারাপ্ট করবো। এই যে বললেন যে প্রচুর প্রশ্ন, মানে এমন কিছু প্রশ্ন কখনো পেয়েছেন যেটা সত্যি মনে দাগ কেটে যায় এবং সেটা প্রত্যেকের জানা দরকার যে তাদের মধ্যেও যে এই ধরনের একটা সমস্যা বলবো না, কোথাও গিয়ে একটা ওঠা-নামা একটা চলে? হ্যাঁ, মানে এই কোয়েশ্চেন তো ভীষণ আসে। সেই প্রসঙ্গেই এলাম স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে। যে যখন তাদের আমরা মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে বলি, সেখানে কি নিয়ে কথা বলবে সেটাও আমরা বহু সময় তাদেরকে বলি যে মেন্টাল হেলথ মানে তুমি কি বিষয়ে কি কথা বিষয় বলতে পারবে। তো তোমার মেন্টাল হেলথে যে জায়গাটায় যে শব্দগুলো টানাপোড়েন তৈরি করে, তার মধ্যে একটা তোমার জেন্ডার আইডেন্টিটি। এই বিষয়টি নিয়ে কথা বলতে তো এখনো সামাজিকভাবে মানুষ অভ্যস্ত নয়। কারোর কাছে গিয়ে সেটা নিয়ে বলা, তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এই বিষয়গুলো নিয়ে প্রচুর কোয়েশ্চেন আমরা পাই। এবং ভীষণ ভাবে মনে হয় যে বোধহয় ভালোবাসা, প্লেজার, বন্ধুত্ব, প্রেম, এই শব্দগুলোর কোনো আলাদা আলাদা তো প্রেজেন্টেশন হয় না কোনোভাবেই। সেগুলোকে কেউ তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে নেয় না। একটা জায়গায় পৌঁছানোর পর মানুষ বোঝে যে সম্পর্কের কোন ডাইমেনশনটাকে আমি গুরুত্ব দেব।
কোনো মানুষ যে জেন্ডার ফ্লুইড হতে পারে, তার যে কোনো জেন্ডার আইডেন্টিটি সে স্থির না করেও একজন মানুষ হিসেবে কিছুদিন থাকতে পারে, এই জায়গাগুলো নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন্স আছে, এগুলো নিয়ে তাদের মধ্যে ডাউট হয় এবং এই জায়গা আচ্ছা। থেকে তারা নিজেদেরকে ভীষণ লোনলি মনে করে। আমি কারোর মতোই নই, আমার স্কুলের কোনো বন্ধুটার মতোই আমি নিজেকে বোধ করছি না। আমি ধরুন গার্লস স্কুলে গেছি, মেন্টাল হেলথ ডে ছিল অক্টোবর মাসে, তখন আমরা বিভিন্ন স্কুলে প্রোগ্রাম করতে গেছি। তো সেখানে দেখেছি যে গার্লস স্কুল কিংবা একটা বয়েজ স্কুল, সেখানে যায় তার বন্ধুরা সবাই অন্তত সেক্সুয়ালি একই জেন্ডারের, একই সেক্সুয়াল আইডেন্টিটি নিয়ে জন্মেছে, কিন্তু সে নিজেকে কোনোভাবেই সেই জেন্ডারটার সঙ্গে আইডেন্টিক্যাল বোধ করতে পারছে না, বা তার কোনো সময় মনে হয় আমি এই জেন্ডারের মতো, কোনো সময় মনে হয় অন্য জেন্ডারের মতো। এই প্রত্যেকটা থট ভ্যালিড। আচ্ছা। এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমাদের কথা বলার দরকার হয় মেন্টাল হেলথ থেকে, তাহলে তার এই লোনলিনেস, আমি একা, আমি আলাদা, এই বোধগুলো খানিকটা কমে। কমে যায় একদমই। এবার একটু প্রতিকারের জায়গায় আসবো, কারণ আলোচনা তো চলবেই, কিন্তু সেখান থেকে কাটিয়ে ওঠার উপায় কি, বা কি সাজেশন আপনারা দিয়ে থাকেন? এখানেও আমরা যদি ছোটদের বা অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে হয়, তাদের জন্য সাজেশন হয় আলাদা করে। যারা এই সমস্যার জন্য তাদেরকে আমাদের কাছে এনেছেন, তাদের জন্য একটি গ্রুপ অফ সাজেশনস হয়। প্রথমেই আমাদের বুঝতে হবে, বলতে হবে যে প্রথম যে জিনিসগুলো মেনটেন করবেন যে সকলেই মানুষ, কেউ কারুর প্রপার্টি নয়, বা আমার থেকে যে বয়সে ছোট তারও যে একটা রেসপেক্ট আছে, তারও যে একটা মানুষ হিসেবে রেসপেক্ট পাওয়ার একটা মানে অধিকার আছে, এই জায়গাগুলো কিন্তু সকলকে বুঝতে হবে, আমি যে বয়সেই বিলং করি না কেন। তাহলে কিন্তু আমি তার বোধকে সম্মান করতে পারি। আচ্ছা। এটা প্রথম জিনিস। তবে তো আমি বুঝবো, আমি সব দিচ্ছি, আমি কিনে দিচ্ছি, আমি এনে দিচ্ছি, তাও কিসের লোনলিনেস, এই কোয়েশ্চেন্স তাহলে আর তৈরি হবে না, কারণ ও মানুষ, ওর মধ্যে একটা বোধের জন্ম হতে পারে। ছোটদের ক্ষেত্রে বা যারা অ্যাডোলেসেন্ট তাদের ক্ষেত্রে বলার যে মানুষ হয়ে ওঠার পথে হাঁটা খুব জরুরি। আচ্ছা। তাহলে আমার লোনলিনেসের সংজ্ঞা বদলে যায়। মানুষ হয়ে ওঠার পথ মানে কি, একজন হিউম্যান বিইং সে কি করলে নিজেকে খুশি করতে পারে সেটা বোঝা আগে দরকার। সেটা বোঝা দরকার। সেখানে ছোট ছোট জিনিস, যে গ্র্যাটিটিউড চালাও, প্রত্যেক দিন কোনো একটা জিনিসের জন্য গ্রেটফুল হও, তোমার চারপাশে যা আছে, তবে তুমি পজিটিভ যে ভাইবস তাতে ফোকাস করতে শিখবে। সেটা ছোট্ট থেকে বাচ্চারা পারে, স্কুল কিন্তু করায়, স্কুলে এগুলো সিলেবাসের মধ্যেই বোধহয় পড়ে যে থ্যাংক ইউ একটা কার্ড বানিয়ে আনবে, কিন্তু এর যে ইনার সেন্স, ইনার মিনিং, তাকে কখন বলতে হবে, আমরা এখন সব কথাতেই বলি একটা জিনিস দিলে থ্যাংক ইউ থ্যাংক বলো, ইউ। একটা জিনিস নিলে থ্যাংক ইউ বলো, এবং এইটা শুধু বলা নয়, ইউ হ্যাভ টু ফিল দ্যাট, যে আমি থ্যাঙ্কফুল যেটা আমি পাচ্ছি। এটা একটা ওয়ার্ডের মানে মতো যে ইউজ হয়। শব্দটা আমি ব্যবহার করছি, দিনের মধ্যে হয়তো আমি 15 বার ভুল কাজ করছি, 10 বার সরি বলছি, কিন্তু সরিটা কতটা আমি সরির অর্থটা বুঝে বলছি যাতে পরবর্তীতে সেটা রিপিটেশন না হয়, সেটা মনে হয় দরকার বোঝা। ভীষণ। এবং এটা লোনলিনেস কাটানোর একটা বড় বিষয়, যে আমরা সরি বা থ্যাংক ইউ বা হোয়াট এভার অ্যাপ্রিসিয়েশনস আমরা যখন ইউজ করছি কোনো একটা সম্পর্কের ভিতর, পরিবারে, তখন কিন্তু সেগুলো খুব মিনিংফুল ইউজ করি। যান, আমি সরি নাই হতে পারি একটা কাজে, কিন্তু আমি সেখানে জোর করে সেটা ব্যবহার করছি যখন, সেই জায়গাটায় রেস্ট্রিক্টেড হতে হবে। বড়দের ক্ষেত্রেও আমরা বহু সময় বলতে দেখেছি যে ছোটকে কি সরি বলা যায়, ভুল করে এটাও মেরে খুব দিলাম, important। ধরুন পেশেন্স লেস হয়ে গেল বাবা মা আমার ক্লিনিকে, আমি জানি ওকে মারা উচিত নয়, কিন্তু কিন্তু আমি আমি মেরে করেছি। দিয়েছি, ও এত খারাপ আচরণ করেছিল, আমি ধৈর্য রাখতে পারিনি, কিন্তু মেরে দিয়েছি। তারপরে তাকে আমি সরি বলেছি কিনা, শুধু সরি নয়, আমি এই বিহেভিয়ারটা অন্যরকম ভাবে করতে পারতাম, তবেই সে শিখবে যে বিরক্ত হলে, রেগে গেলে না মেরে কিন্তু সেটাকে অন্যভাবে বলা যায়। আমরা তাকে যখন সেটা শেখাতে চাইছি, তার বাবা মাকে অবশ্যই পরোক্ষভাবে এটা শিখতে হবে, আপনিও যখন রেগে যাবেন তখন আপনিও তাকে মেরে দেবেন না। তাহলে কোথাও গিয়ে যে মানে পরবর্তী সময় যাদের মধ্যে দেখা যায় ভীষণ অ্যাগ্রেসিভ, মানে এই ছোট ছোট জিনিসগুলো ছোট থেকেই তাদের মধ্যে থেকে যায় বলে পরবর্তীতে এই ধরনের সমস্যা তৈরি হয়। সবই থেকে যায় আমাদের, আসলে কোনো অভিজ্ঞতাই জীবন Delete থেকে হয় না। চলে যায় না। আমরা সেগুলোকে প্রসেস করতে শিখি, সেগুলোকে কিউমুলেট করে তার থেকে একটা নতুন সিঁড়ি তৈরির মতো একটা ধাপ তৈরি করতে শিখি,
আমরা যদি যেগুলোকে ইউজ করে নিতে পারি সেগুলো প্রসেসড হয়ে গেল, যেগুলো নিতে পারি না সেগুলো স্টোরড রয়ে গেল। আনপ্লেজেন্ট অভিজ্ঞতা হলে আমাকে অবশ্যই নেগেটিভলি চেঞ্জ করতে পারে। সব যে মনে রাখতে পারবো এমন নয়, কিন্তু অভিজ্ঞতা বা বোধ তো আমরা নিয়েই বড় হই। তো এটাই ব্যাপার, এইভাবে তৈরি হয়, এই সাজেশনস থাকে। এবং একাকিত্বকে ভালো লাগলে অবশ্যই সেটা উপভোগ করি। সেটা যদি আমাকে কষ্ট দেয় তাহলে আমি সেটাকে রেখে দেব না আমার কাছে। আমাকে যদি সেটা আনন্দ দেয় আমি অবশ্যই সেটা নিয়ে এগোবো, কারণ এগোনোটা থেমে গেলে চলবে না। আমার জীবনের লক্ষ্য থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। সেটা যদি না থাকে খুঁজতে হবে, খোঁজা বন্ধ করলে চলবে না। এই প্রতিকারের কথা আসছিল, মানে সেক্ষেত্রে কি সাজেশন যারা অনুষ্ঠান শুনছে, বা এমন অনেকে আছেন যারা এই একাকিত্বে ভুগছেন কিন্তু কোনো রকম কনসালটেশন তারা নিচ্ছেন না, কি করতে পারে? এগিয়ে আসতে পারে। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন এরকম মানুষ যারা রয়েছেন, তিনি হতে পারেন একজন মানসিক রোগের চিকিৎসক, তিনি হতে পারেন একজন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, হতে পারেন একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, কাউন্সিলর, যিনি কাছাকাছি অ্যাভেলেবেল, যার সঙ্গে আপনি কমিউনিকেট করতে পারছেন, তার সঙ্গে প্রথম কথা বলুন। নিজে থেকে এসে নিজের অনুভূতি নিয়ে কথা বলবো আর একটা মানুষের সামনে, এবং সেই সবসময় মনে হতে থাকে যে মেবি আমার এই চিন্তাটাকে নিয়ে মানুষটা আমাকে জাজ করবে। হ্যাঁ, তো এই সেটা কোথাও গিয়ে একটা বড় ভয় থাকে, সেটা judgmental কাটাতে হয়ে হবে। যাওয়ার। কারণ যারা সত্যি সত্যি প্রফেশনাল মানুষ, তাদের এটা শিখতে হয়েছে যে আমরা নন জাজমেন্টাল অ্যাটিটিউড নিয়েই কাজ করব। থটে থেরাপিস্টদেরও আসতে পারে যে বাবা কি বলছে আমাকে এসে, বাট সেই থটটাকে আমরা পার্কিং করে দিতে পারি। তারপরে আমি যে মানুষটার সাথে কমিউনিকেট করবো, কারণ এখন আমি এই মানুষটার সাথে কমিউনিকেট করছি যিনি আমার কাছে এসেছেন, তার অনুভূতি অভিজ্ঞতাটাকে এমপ্যাথাইজ করেই কিন্তু পরবর্তী কমিউনিকেশনসটা হবে। এবং সেখানে তিনি জাজমেন্ট হচ্ছে আমার প্রতি, আমাকে জাজমেন্টাল ওয়েতে দেখা হচ্ছে, এটা ফিল করবেন না। আর এটাও কি একটা কারণ যে আমি আমার নিজের মানুষের মধ্যে বিষয়টা শেয়ার করতে পারি না, কোথাও গিয়ে ওই জাজমেন্টাল হয়ে যাওয়ার ভয় থেকে? হয়ও তো মানুষ, কারণ আমরা তো আশেপাশে সকলকে নন জাজমেন্টাল পাই না। কনফিডেন্সিয়ালিটি ব্রেক হয়ে যায়, এর কথা ওকে এই বন্ধু ওই বন্ধুকে বলে দিল, এই বিষয়গুলো তো থাকে। অতএব সেখানে বুঝে বলতে হয় আমরা কার সাথে শেয়ার করব, কতটা শেয়ার করব, সেগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস মনে রাখতে হবে, চিন্তা কিন্তু মাথায় যা খুশি আসতে পারে। আমি জীবনে যে কোনো পরিস্থিতিতে যে কোনো রকম একটা অনুভূতি আমার জীবনে তৈরি হতে পারে, সেই জিনিসটাকে আমি যদি জাজ করতে বসি সব থেকে বেশি প্রবলেম তৈরি করে সেখানে। আমি তো আমার নিজের জাজ হব না, আমি এটা ভ্যালিডেট করতে হবে। তা আমি ইমোশনালি এখন এই মুহূর্তে খারাপ বোধ করছি, ভালো বোধ করছি, উত্তেজিত বোধ করছি, আনন্দিত বোধ করছি, কারোর প্রতি অ্যাট্রাক্টেড বোধ করছি, কোনো একটা ডাউট তৈরি হচ্ছে, এগুলো সবই কিন্তু ভ্যালিড হতে পারে। এবং এই ভ্যালিডেশনসটা রেখেই এগোনো। কিন্তু আমার নিত্য নৈমিত্তিক যে এগোনো, সেই জায়গাটা থেকে পেছিয়ে যেন না পড়ি এই থটের, সেটা মাথায় রাখতে হবে। তখন কিন্তু আমাদের এই ভোগা শব্দটা যে আসছে না, রোগে ভোগা, মানে এটা খুব একটা রিলেটেড ওয়ার্ড বলা যেতে পারে। তো এই রোগে ভোগাতে আমি চলে যেতে পারবো, তাহলে কাটিয়ে ওঠা কি তাহলে সম্ভব? একেবারে কাটিয়ে ওঠা সম্ভব। কারণ ভালো থাকা অধিকার, ভালো থাকতেই হবে, এই বোধটা নিয়েই কিন্তু যে কোনো মানুষের থেকে পরামর্শ চাইতে হবে। হেল্পলাইন নাম্বার রয়েছে সরকারি, যেখানে কনফিডেন্সিয়ালিটি নিয়ে কোনো ইস্যু তৈরি হয় না, তো সেখানে ফোন করে ইনিশিয়ালি কথা বলা যেতে পারে, টেলিম্যানাস, তো সেখানে কথা বলা যেতে পারে। মানে বাট কথা বলতে হবে এবং জানাতে হবে। আমার চারপাশে যত মানুষ আছে তারা কেউ যদি আমাদের কাছে এসে সাহায্য চায়, যে আমার এই রকম একটি বিষয় নিয়ে বারবার মনে বিভিন্ন রকম প্রশ্ন জাগছে, তখন কিন্তু আমি নিজে তার হঠাৎ করে তাকে হেল্প করার জন্য এগিয়ে গেলাম, আমি কনফিডেন্ট নই যে এই বিষয়টা আমার আয়ত্তের জিনিস নয়, তবু তাকে পরামর্শ দিলাম, এই কাজ করা, সেটাতে আরো হিতে বিপরীত হতে পারে। একদম। পেরেন্টিং এ সব থেকে এই গন্ডগোলটা হয়, আমরা সবসময় ট্র্যাডিশনালি এরোর থেকে পরামর্শ নিতে যাই এবং পরিস্থিতিগুলো তখন আরো বেশি জটিল হয়ে পড়ে। সেক্ষেত্রে প্রফেশনাল হেল্পই আমরা সবসময় চাইবো যে মানুষ নিক। অনেক ধন্যবাদ। আমরা বেশ কিছু প্রতিদিনের যে সমস্যাগুলো ফেস করি সেই বিষয় সম্পর্কে অনেকটা জানলাম, এবং মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা গভীরে গিয়ে এটা ভাবার সময় এসেছে। তাহলে মনে হয় আগামী দিনটা
একটু ভালো হতে পারে, একদম, কারণ খুব অস্থির সময়ের মধ্যে দিয়ে তো একদম। আমরা প্রত্যেকে যাচ্ছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই জানান, এবং কমেন্ট সেকশনে আপনাদের সাজেশনও দিন, আপনারা আর কোন বিষয় নিয়ে জানতে চাইছেন, বা কোনো রকম যদি সমস্যা থাকে সেটাও লিখতে পারেন। আমাদের যারা এক্সপার্টরা আসছেন, আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্যা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করতে। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।